নাম্বার থিওরি এর বেসিক পার্ট 2 এ আজকে আমরা পড়ব প্রথম যে সংজ্ঞাটি বা যে বেসিক সেটি হচ্ছে ফার্মার সংখ্যা যেটাকে বলা হয় ফরম্যাট নাম্বারস অর্থাৎ যদি কোনো সংখ্যার আকৃতি 2 টু দি পাওয়ার n+1 আকারের হয় তখন তাকে ফরম্যাট সংখ্যা বলা হবে, যেখানে n এর ভ্যালু হচ্ছে যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 সমান অথবা 0 থেকে বড়। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটি 2 টু দি পাওয়ার n+1 আকারের হবে তাকে বলা হয় ফরম্যাট নাম্বার। তাহলে এত আকারের পূর্ণ সংখ্যাকে ফার্মার সংখ্যা বলে। তাহলে ফার্মার সংখ্যা হচ্ছে যে সংখ্যাটার আকৃতি হবে 2 টু দি পাওয়ার n+1 এবং একে fn দ্বারা প্রকাশ করা হয়। 2 টু দি পাওয়ার n+1 এটাকে fn দ্বারা প্রকাশ করা হবে, যেখানে n এর মান 0 থেকে বড়। তো আমরা আমাদের পরীক্ষাতে সাধারণত থাকে যে 3টি ফার্মার সংখ্যা লিখো। তাহলে প্রথম যে ফার্মার সংখ্যাটা, যদি আমি n এর মান 0 বসাই তাহলে প্রথম ফার্মার সংখ্যা আসবে f(0), যেটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0+1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 1+1, দ্যাট ইজ 3। n এর মান যদি 1 বসাই তাহলে দ্বিতীয় ফার্মার সংখ্যা আসবে f2, যেটাকে আমরা 2 টু দি পাওয়ার 1+1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2+1, দ্যাট ইজ 4+1 = 5। এটা হচ্ছে দ্বিতীয় ফার্মার সংখ্যা। n এর মান যদি আমি 2 বসাই তাহলে আমার কাছে আসবে f(1), এটা হচ্ছে f(2) আসবে, f(2) এটা আসবে f(2) সমান 2 টু দি পাওয়ার 2+1, that is 2 to the power 4+1, that is 16+1 = 17। এটি হচ্ছে তৃতীয় ফার্মার সংখ্যা। n এর মান যদি 3 বসাই তাহলে f(1,2,0,1,2,3) আসবে, এখানে 2 টু দি পাওয়ার 3+1 সমান 2 টু দি পাওয়ার 8+1, দ্যাট ইজ 256+1 সমান 257। এটি হচ্ছে চতুর্থ ফার্মার সংখ্যা। এবং n এর মান যদি 4 হয় তাহলে f(4), পঞ্চম ফার্মার সংখ্যা 2 টু দি পাওয়ার 4+1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 16+1 সমান 65536+1 সমান 65537। এটি হচ্ছে পঞ্চম ফার্মার সংখ্যা। তাহলে পরীক্ষাতে সাধারণত ফার্মার সংখ্যা কাকে বলে এটা থাকতে পারে, অথবা 3টি ফার্মার সংখ্যা লিখো বা 2টি ফার্মার সংখ্যা লিখো, এরকম থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ফার্মার সংখ্যা কাকে বলে এবং 5টি ফার্মার সংখ্যা উদাহরণ পড়লাম। এর পরের যে টপিকটা সেটি হচ্ছে ফার্মার প্রাইম নাম্বারস। ঠিক আছে, ফার্মার্স প্রাইমস অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ফার্মার মৌলিক সংখ্যা। তো আমরা আগেই জানি যে আমাদের কাছে f(n) সমান 2 টু দি পাওয়ার n+1। ঠিক আছে, আকারের
একটি পূর্ণ সংখ্যা যদি মৌলিক হয় তখন তাকে ফার্মার মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ফার্মার সংখ্যা যারা আছে তারা যদি মৌলিক হয় তখন তাদেরকে বলে ফার্মার প্রাইম নাম্বার বলা হয়ে থাকে। আমরা জানি যে প্রথম ফার্মার সংখ্যা f(0) = 3, সেটি হচ্ছে প্রাইম, একটি কি ফার্মারস প্রাইম। f(1) = 5, এটাও একটি ফার্মারস প্রাইম। f(2) = 17, এটাও একটি ফার্মারস প্রাইম। f(3) = 257, এটাও ফার্মারস প্রাইম। এবং 5 নম্বর হচ্ছে f(4) = 65537, এটাও হচ্ছে ফার্মারস প্রাইম। কিন্তু যখন f(5) আসে, অর্থাৎ যখন 2^5 + 1 হয়, তখন যে সংখ্যাটি আসে সেটি প্রাইম না, এটি একটি ফার্মারস নাম্বার কিন্তু প্রাইম নয়। এবং এই সংখ্যাটি এই সংখ্যাটি 641 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, অর্থাৎ 641 দ্বারা 2^5 + 1 ডিভিজিবল, সেজন্য এটি প্রাইম নয়। তাহলে আমাকে প্রশ্ন থাকতে পারে যে কোন ফার্মার নাম্বারটি প্রাইম নয় বা কত নম্বর ফার্মার প্রাইম নয়, সেটা বের করার জন্য বললে আমরা F5 কে দিকে যাব। এরপরের টপিকটি হচ্ছে মার্সেনি নাম্বার। আমরা মার্সেনি নাম্বার কাকে বলে পড়ব? তাহলে মার্সেনি নাম্বার হচ্ছে মার্সেনি নাম্বার। ঠিক আছে, বাংলায় যাকে বলা হয় মার্সেন সংখ্যা। সাধারণত মার্সেন সংখ্যাকে mn দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যাটা হবে 2^n-1, যেখানে n এর মান 1 থেকে বড় অথবা সমান। তাহলে এত আকারের পূর্ণ সংখ্যাকে মার্সেন সংখ্যা বলা হয়।
তাহলে মার্সেন সংখ্যা কাকে বলে সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরের যে টপিকটা সেটি হচ্ছে মার্সেন প্রাইম। এরপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে মার্সেনি প্রাইম অর্থাৎ মার্সেন মৌলিক সংখ্যা। মার্সেনি প্রাইম। আমরা জানি যে মার্সেনি নাম্বার হচ্ছে mn, যেটাকে 2n-1 আকারে লেখা হয়, ঠিক আছে, যেখানে n এর মান হচ্ছে n এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 2। এটা হচ্ছে মার্সেন নাম্বার, এটা হচ্ছে মার্সেন নাম্বার, মার্সেন সংখ্যা। এখন মার্সেন প্রাইম হচ্ছে ঠিক এইভাবে আসবে, আকারটা হবে এইভাবে, কিন্তু এটাকে প্রকাশ করা হয় এমপি দ্বারা। মার্সেন প্রাইমকে প্রকাশ করা হয় এমপি দ্বারা, যেখানে 2 টু দি পাওয়ার p-1, যেখানে p ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 n, এবং p একটি কি মৌলিক সংখ্যা। p একটি মৌলিক সংখ্যা। তাহলে মার্সেন প্রাইম কারা, যাদেরকে এমপি দ্বারা প্রকাশ করা হয় এবং যেখানে 2 টু দি পাওয়ার p-1 এর সংখ্যা হবে এবং p হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তাহলে সেটা হচ্ছে মার্সেন প্রাইম। তাহলে মার্সেন প্রাইম যদি আমি প্রথম প্রাইম 2 ধরি, তাহলে মার্সেন প্রাইম 1 নম্বর মার্সেন প্রাইমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2-1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2-1, দ্যাট ইজ 4-1 ইকুয়াল টু 3। 3 হচ্ছে মার্সেন প্রাইম। যদি m এর মান আমি 3 ধরি, তাহলে m দ্বিতীয় মার্সেন প্রাইম পাই 2 টু দি পাওয়ার 3-1, দ্যাট ইজ 8-1 ইকুয়াল 7, হুইচ ইজ অলসো এ প্রাইম। অর্থাৎ মৌলিক সংখ্যা বসানোর পরে যদি 2 টু দি পাওয়ার p-1 যদি প্রাইম আকারে আসে, তখন তাকে বলা হয় মার্সেন প্রাইম বলা হয়ে থাকে। অর্থাৎ এই সংখ্যাটি 2 টু দি পাওয়ার p-1 এটা প্রাইম হতে হবে, এটা মৌলিক হতে হবে, এটা মৌলিক সংখ্যা হতে হবে, তখন তাকে মার্সেন প্রাইম বলা হয়। আমরা যদি 5 বসাই p এর মান, তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5-1, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 32 থেকে 1 গেলে 31, যা মার্সেন প্রাইম। 31 যা একটি মৌলিক সংখ্যা, এটাও একটি মৌলিক সংখ্যা। তাহলে 7 একটি মৌলিক সংখ্যা এবং 3 সেও হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে মার্সেন প্রাইম কারা? মার্সেন প্রাইম হচ্ছে p কোনো মৌলিক সংখ্যা হলে, p কোনো মৌলিক সংখ্যা যদি p এর জন্য m of p সমান 2 টু দি পাওয়ার p-1 পূর্ণ সংখ্যাটি মৌলিক হয়, তাহলে mp সমান 2 টু দি পাওয়ার p-1 কে মার্সেনি নাম্বার, মার্সেনি প্রাইম বলে। তাহলে মার্সেনি প্রাইম কাকে বলে সেটা আমরা বুঝলাম। এরপরের টপিকটি হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন এবং গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। তাহলে ফ্লোর ফাংশন কাকে বলে সেটা আমরা এখন বুঝব। তো ফ্লোর ফাংশন হচ্ছে যেটাকে আমরা
ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশনকে সাধারণত এক্স এইভাবে লেখা হয়, তো দ্বারা সংজ্ঞায়িত ফাংশন যেখানে এক্স এত দ্বারা এক্স অনধিক গরিষ্ঠ পূর্ণ সংখ্যা বোঝায়। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। অর্থাৎ যদি আমার কাছে ফ্লোর ফাংশন অফ 3.14 লেখা থাকে, তাহলে আমরা এখানে 3.14 থেকে বড় নয়, অর্থাৎ 3414 থেকে ছোট পূর্ণ সংখ্যা, যেটি কাছাকাছি পূর্ণ সংখ্যা, সেটি আমরা লিখব, অর্থাৎ 3 লিখব। ওকে, তাহলে ফ্লোর ফাংশনে কি হবে? ফ্লোর ফাংশনের ভিতরে যে সংখ্যাটি থাকবে, দশমিক যে সংখ্যাটি থাকবে, সেটার দশমিক ভগ্নাংশ আকারে যে সংখ্যাটি থাকবে, দশমিকের পরের অংশটি বাদ যাবে, অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে সেটা বসবে। কিন্তু যদি সেটি নেগেটিভে থাকে, অর্থাৎ -3.14 যদি কখনো লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে তার ফ্লোর ফাংশন হবে -3। সাপোজ ধরো যে আমরা যদি সংখ্যা রেখা আঁকি 0, -1, -2, -3, -4, তাহলে -3.14 সেটি 3 এবং 4-এর মাঝামাঝিতে এই জায়গাতে -3.14টি অবস্থিত। এখন আমরা জানি যে ফ্লোর ফাংশনে যে সংখ্যাটি থাকবে তার থেকে ক্ষুদ্রতর যে পূর্ণ সংখ্যা সেটি নিতে হয়। তাহলে -3.14 এর থেকে ক্ষুদ্রতর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে -4, সেটাকে আমরা লিখব -4 + 0.86, যেটাকে আমরা ফ্লোর ফাংশন আকারে লিখব। তাহলে আমরা এটাকে এইভাবে দিতে পারি, ফ্লোর ফাংশন অফ -4 + 0.86 হুইচ ইজ -4। তাহলে নেগেটিভ যদি হয় তখন ফ্লোর ফাংশনটা দশমিকে আসলে কিভাবে লিখতে হবে সেটা আমরা বুঝে গেছি। যদি আমার কাছে শুধু পূর্ণ সংখ্যার ফ্লোর ফাংশন বলে, তাহলে পূর্ণ সংখ্যায় দিয়ে দিব। যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে, তাহলে সেটার ফ্লোর ফাংশন ঋণাত্মক সংখ্যা হিসাবেই আসবে। শুধুমাত্র আমাদের স্পেশাল হচ্ছে যখন আমাদের দশমিকের নেগেটিভ থাকবে, সেক্ষেত্রে আমরা যে কাজটুকু করব সেটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা নেগেটিভের দশমিকের আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। যদি আমার কাছে -5.15 এটার ফ্লোর ফাংশন যদি বের করতে বলে, তাহলে আমি কি করব? আমি সংখ্যা রেখায় 0, -1, -2, -3, -4, -5, তারপর -6 দিলাম। তাহলে -5.15 সেটি 6 এবং 5-এর মাঝামাঝি এই জায়গাতে অবস্থান করবে, -5.15। তাহলে -5.15 থেকে ছোট কাছাকাছি সবচেয়ে পূর্ণ সংখ্যাটি হচ্ছে কত? -6 হবে। তাহলে আমরা সাধারণত নেগেটিভের ক্ষেত্রে যে কাজটা করব, দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাটিতে আছে তার থেকে ছোট যে পূর্ণ সংখ্যাটি হবে সেটি লিখব। ওকে, তাহলে আমরা এখন ফ্লোর ফাংশন শেষ করলাম। এখন আসি সিলিং ফাংশন। সিলিং ফাংশন বাংলায়ও সিলিং ফাংশন হিসেবে লিখব, সিলিং ফাংশন। তো সিলিং ফাংশনকে সাধারণত ফ্লোর ফাংশনের উল্টা
আকারে প্রকাশ করা হয় তাহলে এক্স দিয়ে উপরের দিকে বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব। এইভাবে এটাকে সিলিং ফাংশন বলা হয়। তো অত দ্বারা সিলিং ফাংশনকে প্রকাশ করা হয় এবং সিলিং ফাংশন সংজ্ঞায়িত হয় এক্স থেকে কাছাকাছি সবচেয়ে বৃহত্তর লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা, অনন্য লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা নির্দেশ করে অর্থাৎ যদি আমার কাছে 3.14 এর সিলিং ফাংশন দেয়া থাকে তাহলে আমি এটা 3.14 এর থেকে বড় সবচেয়ে কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটি সেটি লিখে দিব। 3.14 এর সিলিং ফাংশন হচ্ছে 4 এবং মাইনাস 3.14 এর সিলিং ফাংশন হচ্ছে -3। তো এটা আবার বোঝার চেষ্টা করি। ধরো এখানে 0, এখানে -1, -2, -3, তাহলে এখানে হবে -4, এই জায়গায় থাকবে কত -3.14। তাহলে 3.14 থেকে -3.14 থেকে বৃহত্তর কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটি সেটি হচ্ছে -3, তাহলে -3.14 এর সিলিং ফাংশন হচ্ছে -3। 3 নম্বর, যদি পূর্ণ সংখ্যার সিলিং ফাংশন হয় তাহলে সেই সংখ্যাটি বসবে এবং নেগেটিভ পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও সিলিং ফাংশন ওই সংখ্যাটিও বসবে। তাহলে সিলিং ফাংশন বুঝলাম। এর পরের টপিকটি হচ্ছে গস ফাংশন। অনেক সময় পরীক্ষাতে থাকে গস ফাংশনের সংজ্ঞা দাও। GAUSS ফাংশন, এটির আরেকটি নাম হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যার ফাংশন। ঠিক আছে, এটি দ্বারা সাধারণত x এর সবচেয়ে বৃহত্তর সংখ্যাটিকে বোঝায়। তো সাধারণত গস ফাংশনকে x দিয়ে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে এত দ্বারা x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে। যেখানে যদি আমার কাছে 5 এর বৃহত্তম পূর্ণ সংখ্যার ফাংশন বলা হয় তাহলে 5 হবে। যদি 5.35 এর বৃহত্তর পূর্ণ সংখ্যার ফাংশন বলে তাহলে 5 হবে। যদি আমার কাছে 0.25 এর বৃহত্তর পূর্ণ সংখ্যার ফাংশন যদি বলে তাহলে 0 হবে। -3/2 এর বৃহত্তর পূর্ণ সংখ্যার ফাংশন যদি বলে তাহলে আমরা লিখব -1.5 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সমান কত -2। এই হচ্ছে আমাদের নাম্বার থিওরির সেকেন্ড পার্ট, বেসিক নিয়ে আলোচনা। আমরা পরবর্তীতে নাম্বার থিওরির যে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।